নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব ফ্রি বাংলা হট সিটে হট টকের আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। আগের পর্বেই প্রচুর মানুষজন আপনারা আমাদের পর্ব দেখেছেন, যেখানে আমরা বিভিন্ন ইস্যুস নিয়ে ডিসকাস করেছিলাম, কিন্তু মেন ছিল আমরা যেটার উপরে ফোকাস করেছিলাম সেটা হলো কি আপনারা জানেন, প্রচুর মানুষজন কমেন্ট করেছেন যে ছদ্মবেশী তৃণমূল বিজেপিতে কে। প্রচুর মানুষজন বিভিন্ন রকম নাম বলেছেন। যাই হোক, সেই প্রসঙ্গে আমরা পরে আসবো। আজকেও আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক নিয়ে আজকে পর্ব হট টকে হট সিটে হট টক যেরকম চলে আমরা ডিসকাস করব। আমরা প্রথমেই আপনাদের প্রত্যেকের মনে এখন একটা প্রশ্ন ঘুরছে, বিজেপির প্রার্থী তালিকা কেমন হতে পারে, বিজেপির প্রার্থী তালিকায় কারা কারা স্থান পেতে পারে। প্রথম টপিক আমরা রাখছি, এরপর আরও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু টপিকস থাকছে। অর্কপ্রভু সরকার আমার বাঁদিকে বসে আছেন, হট সিটে হট টকে যার বিশ্লেষণ আপনারা শোনেন, এবং শেষ পর্বে প্রচুর মানুষজন বিভিন্ন রকম কমেন্ট করেছেন, বিভিন্ন রকম উক্তি করেছেন। আমরা চেষ্টা করবো সেগুলোকে মিট আপ করার। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। একটু জাস্ট ছোটো করে আগের আপনার সংক্ষেপে আপনার রিয়াকশান নেবো। আগের পর্বে যেটা আমরা করেছিলাম যে ছদ্মবেশী তৃণমূল বিজেপিতে কে, প্রচুর মানুষজন দেখেছেন এবং লিখছেন, অনেকের নাম লিখছেন, কিন্তু আমরা যাকে আইডেন্টিফাই করেছিলাম, আপনি যাকে বলেছিলেন দিলীপবাবুর নাম, সেটাই কিন্তু ম্যাক্সিমাম লোক লিখেছে। হতে পারে তাদের মতের সঙ্গে আমার মতে মিলে গেছে, সেই জন্য তারা বলেছেন। একা দিলীপবাবু নয়, আরও কয়েকজন আছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য, মানুষ নিজেই বুঝতে পারবে। বেশ বেশ, ওকে। আমরা আজকে প্রথম টপিকে যদি আসি, অর্থাৎ বিজেপির প্রার্থী তালিকার দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর। সাধারণ মানুষজন চাইছেন যে এই তৃণমূলকে হয়তো আর পাওয়া যাবে না, এত দুর্নীতি যাদের বিরুদ্ধে অভিযোগ, কিরকম হতে পারে প্রার্থী তালিকা? বিজেপির প্রার্থী তালিকা ঠিক করবে বিজেপি। প্রতিটা কেন্দ্র পিছু 3 জন করে নাম থাকবে, তার মধ্যে একজনের নামকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সংসদীয় পার্লামেন্টারি বোর্ড সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তার আগে একদম রাজ্য কমিটি, আরএসএস, ওদের যে পেশাদার সংস্থা আছে তারা নাম পাঠাবে। বেশ, সেই নাম থেকে সবথেকে গ্রহণযোগ্য নামটিকে বিবেচনা করা হবে। দেখা হবে প্রার্থীর ভাবমূর্তি কেমন, এলাকায় যোগাযোগ আছে কিনা, দুর্নীতির অভিযোগ আছে কিনা, এবং জেতার ক্ষমতা রাখেন কিনা। বেশ, সমাজের সর্বস্তর থেকে প্রতিনিধিত্ব থাকবে। শিল্প, গান বাজনা, খেলাধুলা, অভিনয়, প্রশাসন, সাধু সন্ত, সব পেশার মানুষ বিজেপির প্রার্থী তালিকায় থাকবে। 2-1জন ধর্মীয় সংখ্যালঘুরও থাকার সম্ভাবনা আছে। পুরনো বিজেপির যারা জিতেছিলেন 2021-এ, তাদের সবাই যে মনোনয়ন পাবেন এমন কিন্তু নয়। যারা একদমই এই 5 বছর মানুষের সঙ্গে যোগাযোগ রাখেননি, এলাকায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন, তারা নাও পেতে পারেন। তবে তাদের সংখ্যা খুব একটা বেশি নয়, অধিকাংশই পাবেন। যেমন টিকিট পাবেন না এটা বুঝতে পেরেই তাপসী মণ্ডল হলদিয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গিয়েছিলেন, এবং 2-1জন আরও আছেন, আমি তাদের নাম বলছি না। তারাও কি দল বদলাবেন? না, তারা বিজেপিই করতেন, কিন্তু একবার জেতার পরে যোগাযোগ রাখেননি মানুষের সঙ্গে। বেশ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদেরকে মনোনয়ন নাও দিতে পারে। এটা পুরোটাই বিজেপির ব্যাপার। যেমন প্রবীণ নেতা তাপস রায় সম্ভবত লড়বেন, সজল ঘোষ লড়ার সম্ভাবনা আছে, বর্ণগর উপনির্বাচনে তিনি বর্ণগর থেকে দাঁড়াবেন। কৌস্তব বাগচি সম্ভবত নির্বাচনে টিকিট পাবেন। বেশ, এরকম আছেন, আরও অনেক নাম আছেন। তবে টেলিভিশনে যারা বিজেপি মুখপাত্র, তাদের টিকিট পাবেন না তারা, সম্ভবত একজন পেতেও পারেন। কেয়ার পাওয়ার সম্ভাবনা আছে, ও আগেও লড়েছিল। অন্যরা কে কী পাবেন আমি জানি না। ব্যালেন্সড হবে, এবং আরএসএসের মতামত গুরুত্ব থাকবে এবার। মানে তৃণমূল থেকে কেউ আসতে চাইলেই তাকে টিকিট দেওয়া হবে না। বেশ, অনেক যারাই বাছাই করে টিকিট দেওয়া হবে। বেশ, প্রাধান্য কাদের দেওয়া হবে? কথা আরএসএস ব্যাকগ্রাউন্ড যারা বিজেপি করছেন, বিজেপির আদর্শের প্রতি দায়বদ্ধ, জেতার ক্ষমতা রাখেন এবং স্বচ্ছ ভাবমূর্তি আছে, তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে। এরকম মানুষ যদি তৃণমূল থেকেও আসেন তিনি টিকিট পাবেন। জেতার ক্ষমতা এবং ভাবমূর্তি স্বচ্ছ, যেমন তাপসবাবু এসে টিকিট পেয়েছিলেন লোকসভায়,
তার ভাবমূর্তি স্বচ্ছ ভাবমূর্তি ছিল, সেই জন্য বিজেপি দিয়েছিল কলকাতা উত্তরের মতো আসনে। তো এরকম মানুষ যদি আসেন তৃণমূল ছেড়ে, নিশ্চয়ই কার্তিক মহারাজের নাম শোনা গেছিল মাঝে ওর কথা, পেতেও পারেন উনি টিকিট। আরও কয়েকজন থাকবেন সাধু সন্ত সমাজের থেকে। বেশ, তাহলে আমরা প্রথম যে টপিকটা কথা বললাম, প্রার্থী তালিকা কেমন হতে পারে, অর্কদা কয়েকজনের নাম বললেন এবং খুব পরিচিত নাম তাদের, এবং বাদবাকি যারা পাবেন আমাদের সেদিকে নজর থাকবে, আপনারাও দেখতে থাকবেন, আমরা যত আপডেটস আসবে আমরা তুলে ধরবো। আমরা দ্বিতীয় যে টপিক নিয়ে অর্কদা কথা বলবো, অর্কদা আপনি বলেছেন যে মুখ্যমন্ত্রী ফেঁসে গিয়েছেন বেশ কিছু ক্ষেত্রে। সত্যি কথা, এত দুর্নীতির অভিযোগ যেদিকে আমরা দেখছি সেদিকে কিন্তু মুখ্যমন্ত্রী বিশেষ করে কসবা কাণ্ড নিয়ে কোনো শব্দই এখনো পর্যন্ত তিনি বলেননি, অথচ মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন অর্কদা 16 তারিখে। এইসব বাঙালির কথা, এসব মানুষকে বিভ্রান্ত করার কৌশল। বিজেপি শাসিত রাজ্যে নাকি বাংলা ভাষায় কথা বললেই তাকে নিপীড়নের মুখে পড়তে হয়, হেনস্থা হতে হয়, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এই সমস্ত ন্যারেটিভগুলো অত্যন্ত সুপরিকল্পিত এবং মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এই রাজ্য থেকে হাজার হাজার ছেলে মেয়ে প্রতি বছর বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে পড়াশোনার জন্য যায়, কাজের সূত্রে যায়। তাদের বিরুদ্ধে কেউ কোনো রকম সে বাঙালি তো কী হয়েছে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয় না। পাশের রাজ্যে উড়িষ্যায় যায় চাকরি করতে, গুড়গাঁওতে যায় চাকরি করতে, মহারাষ্ট্রে যায়, পুনায় যায়, দক্ষিণের অন্যান্য রাজ্যে যায়। কজনের একজনও বলবেন না আপনাকে যে আমরা বাঙালি বলে আমাদেরকে হেনস্থার মুখে পড়তে হয়েছে, বাংলা ভাষায় কথা বলি বলে হেনস্থার মুখে পড়তে হয়েছে। আসলে ভোট ব্যাংক, তৃণমূলের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা আছে। তা রোহিঙ্গারা এখানে প্রবেশ করে ছলে বলে কৌশলে কিছু একটা পরিচয়পত্র বার করে নিয়ে বলছে আমরা ভারতের নাগরিক। তারা ছড়িয়ে পড়ছে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে। তাদেরকে চিহ্নিত করার কাজটা শুরু হচ্ছে। আর পরিচয়পত্র এখানে নকল পরিচয়পত্র খুব সহজে পাওয়া যায়, পশ্চিমবঙ্গে পাওয়া যেসব খবর তো বেরোচ্ছে। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের অনেক পরিচয়পত্র ফেক পরিচয়পত্র। তা আমরা কি চাইবো যে আমাদের ভোটার তালিকায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা থাকুক? আমরা চাইবো ভারতের নাগরিক যাদের ভোটাধিকার আছে তারা ভোট। একদম। তা তৃণমূল এটা করছে কেন? আসলে ওই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম যাতে বাদ না যায় তালিকা থেকে, সেটা নিশ্চিত করার জন্যই নাটকটা করছে। যে বাংলা ভাষায় কথা বললেই এ করা হচ্ছে, নিপীড়ন। একদম ভুল। কজনকে জিজ্ঞাসাবাদ করেছে? সব মিলিয়ে 1000 জন হবে না। আর কয়েক লক্ষ বাঙালি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাস করে এবং প্রতি বছর যায় পড়াশোনার জন্য, কাজের সূত্রে। এখানে তো কাজ নেই। এত পরিযায়ী শ্রমিক যাচ্ছে কেন? এখানে কাজ নেই বলে অন্য রাজ্যে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বাঙালির স্বার্থ তখনই রক্ষা করতে পারবেন যখন এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যটা তিনি যে তৈরি করেছেন, তার অনুগামীরা করেছেন, সেই চৌর্যবৃত্তির সাম্রাজ্যের পতন হবে। কারণ হাওড়ায় নবান্ন অভিযান করছে শিক্ষকরা, পুলিশ এমন পদক্ষেপ নিয়েছে যেন একদমই, আমি পরের টপিকে সেটা আসতাম, একদম ব্যারিকেড করে দিয়েছে। যোগ্য শিক্ষকরা যারা ওই 13 তলা 14 তলা বিকাশ ভবন আর এসএসসির দুর্নীতির জন্য যে পথে বসেছেন, তারা ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। তাদের অগ্রগতি রোধ করার জন্য পুলিশ একদম যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করেছে। আর নিয়োগ থেকে কি সমস্ত ক্ষেত্রেই তো পর্বত প্রমাণ দুর্নীতি, সেইগুলো থেকে নজর ঘোরাবার জন্য তিনি রাস্তায় নামছেন। হ্যাঁ, ওগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে ভুল বোঝাবার জন্য। দেখো আমি বাংলার জন্য লড়ছি, আসলে উনি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম যাতে ভোটার তালিকায় থাকে সেটা নিশ্চিত করার জন্য লড়ছেন। কিন্তু তার এই উদ্দেশ্য সফল হবে না। বহু রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। এখানেও ইন্টেন্সিভ রিভিশন চালু হবে এবং আমরা চাই নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে যাতে ভোট হয়। বেশ, অর্কদার পাশাপাশি আপনি বিভিন্ন ক্ষেত্রে সরকারের লাজ লজ্জা নেই এরকম ন্যারেটিভ, লাজ লজ্জা নেই বলতে আমরা জানি যে
এখনো পর্যন্ত যা যা অভিযোগ আসছে, দুর্নীতির অভিযোগ আসছে, নারী নিরাপত্তার অভিযোগ আসছে, ওর কথা লাজ লজ্জা বলতে কি এক্স্যাক্টলি আপনি বলতে চাইছেন? সরকারের তো লাজ লজ্জা নেই। একটা সরকার, সংবিধান আনতে শপথ নেয় একটা সরকার, যারা চাকরি চুরি করেছে, ফ্রডস্টার, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, তারা যাতে এসএসসির পরীক্ষায় বসার তাদের জন্য সুযোগ পায়, কথা বলছি। তার জন্য গিয়ে হাইকোর্টে যাচ্ছে, বড় বড় আইনজীবী নিয়োগ করেছে। সুপ্রিম কোর্ট কি বলেছে? অযোগ্যরা, মানে টেন্টেড একদম। যারা, তারা তো চাকরি করতে পারবে না, টাকা ফেরত দিতে হবে, আর কোনো এই ধরনের পাবলিক সার্ভিস এক্সামিনেশনে বসার কোনো স্কোপই নেই তাদের। সেই অযোগ্যরা যাতে সুযোগ পায় চাকরির পরীক্ষায় বসার জন্য রাজ্য সরকার সওয়াল করছে। তো পশ্চিমবঙ্গ তো শিক্ষা দীক্ষার পীঠস্থান ছিল ভারতবর্ষে। মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তো বলেছেন সব, যে সত্যেন্দ্রনাথ বসু, আচার্য জগদীশচন্দ্র থেকে শুরু করে মেঘনাথ সাহা, তার আগে আমাদের সব রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সব দিকপাল মানুষ, তারা সব জগতের পথিকৃৎ। শিক্ষা দীক্ষায় বাঙালির মান, মর্যাদা, ঐতিহ্য আমাদেরকে আলোকপ্রাপ্ত করেছেন, বাঙালির মাথা বিশ্বে উঁচু করেছেন। সেই রাজ্যের মানুষ আমরা, সেই রাজ্যের সরকার ফ্রডস্টারদের, যারা চুরি জোচ্চুরি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের পাশে দাঁড়াচ্ছে আদালতে। তো লাজ লজ্জা থাকলে একবার নয়, একাধিকবার। এবং মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের যে রায়, 28 পৃষ্ঠার রায়, ওটা ওয়েবসাইটে পাওয়া যাবে। আমি প্রত্যেককে বলবো সেই রায়টা পড়তে। একদম কি বলেছে আদালত, কোনো কাণ্ডজ্ঞান, বিবেক এবং ন্যূনতম লজ্জা থাকলে এই সরকারের পদত্যাগ করা উচিত। কারণ শিক্ষা হচ্ছে মেরুদণ্ড, একদম। শিক্ষাটাকে ওরা ভেঙে দিয়েছে, চৌর্যবৃত্তির সাম্রাজ্য তৈরি করেছে। এবং মানে এতটাই নির্লজ্জ এরা যে ফ্রডস্টারদের পাশে এসে আদালতে দাঁড়াচ্ছে নামি দামি আইনজীবী নিয়োগ করে। সেই জন্য বলছে কোনো লাজ লজ্জা বলে কিচ্ছু নেই। মানুষ এগুলো নিয়ে প্রতিবাদ করছে, মানুষ সুযোগ খুঁজছে, তখন দৃষ্টি ঘোরাবার জন্য বলছে আমরা বাঙালিদের পক্ষে আছি। বাঙালিদের পক্ষে অভিশাপ এই সরকার। একদম, হ্যাঁ, একদম বড় এই সরকারের গণতান্ত্রিক পদ্ধতিতে বিদেয় হলে বাংলার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। এর থেকে খারাপ কিছু হবে না। যা হয়েছে একেবারে তলানিতে এসে ঠেকেছে। হ্যাঁ, এর থেকে খারাপ কি হবে? যেই আসুক এর থেকে আর খারাপ করতে পারবে না। তাহলে চক্ষু লজ্জা বলে একটা ব্যাপার থাকবে। সর্বকালীন সর্বনিম্ন স্তরে পৌঁছেছে এখানকার সরকার। বেশ বেশ। ওর কথা পরে যেটা নিয়ে আমরা আপনার রিয়াকশন নেব, সিপিএমের একজন নেতা আমাদের অন্যান্য অনুষ্ঠানে যে আসেন, তারা অন্য অনুষ্ঠান আপনারা জানেন, তারা বলছেন তাদের ন্যারেটিভ এবার থাকবে তৃণমূলকে তাড়াতে হবে, বিজেপিকে হারাতে হবে। ওরা শূন্য পেয়েছিলেন, এবার মাইনাস পাবেন। ও তো সিপিএম তো তৃণমূলের দালাল, বামপন্থীগুলো তো দালাল। ওরা বিজেপিকে ভয় পায়, তৃণমূলের সঙ্গে কোনো গোপন সমঝোতা করবে ভোট কাটবার জন্য। মানুষ এবার ওদেরকে কাঠগড়ায় তুলে দিয়েছে, বুঝে গেছে এরা কি চিজ। প্রত্যেকটা হিপোক্রিট এরা। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাপানি আগ্রাসন রোকবার জন্য মাও সেতুং চিয়াং কাইশেকের সঙ্গে হাত মিলিয়েছিলেন। পরস্পর বিরোধী, একেবারে প্রবল প্রতিপক্ষ। সময়ের বাস্তবতা ছিল। 75 সালে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার পর যে নির্বাচন, জয়প্রকাশ নারায়ণ আহ্বানে সমাজবাদী জনসংঘ, বামপন্থীরা হাত মিলিয়েছেন। এইসব উচ্চিংড়ের দল, সমাজ মাধ্যমে লাল ফৌজ, বাইরে বাস্তবের মাটিতে সব ফেরারি ফৌজ বড় বড় কথা বলছে, গলার শিরা পুলিয়ে। মানুষ এদের উচিত শিক্ষা দেবে। এবার 1% ভোট পাবে না এরা। এরা তো বাংলার মানুষের সঙ্গে গাদ্দারি করছে। গাদ্দারি এদের রক্তে। এরা চীনের দালাল। এরাই তো রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি নেতাজিকে তোজর কুকুর বলেছিল। তো এদের কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করেন? এরা বিজেপিকে খুব ভয় পায়, জাতীয়তাবাদী শক্তিকে এরা ভীষণ ভয় পায়। এবার কেরালায় হারবে, সারা ভারতবর্ষ বাম মুক্ত হবে। ভারতবাসীর কাছে বিশেষ স্বস্তির খবর। কিন্তু অর্গদা, শ্রমিকবাবু বলছেন যে
হ্যাঁ মমতা না মমতা, যে ন্যারেটিভে ভোট, যারা না মমতা এক জায়গায় আসতে হবে। বাম নেতাদের কথা বলছি, বামপন্থী কর্মী সমর্থকরা ওদের নেতাদের কথা শুনবেন না। বেশ 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 বেশ, তাহলে বামের ভোট রামে বলছি, তারা যেটা মনে করবেন তারাই সেটা করবেন। বেশ, তারা অত্যন্ত সচেতন, তারা তার ভাই ধান্দাবাজি করেন না এই নেতাগুলোর মতো। নবান্নে গিয়ে এরা ফিশ ফ্রাই খায়, আবার ডাকলে চলে যাবে। আচ্ছা, এদের মূল শত্রুকে, প্রতিপক্ষকে, আমি রাজনীতিতে শত্রু বলি না, প্রতিপক্ষ বিজেপি। হ্যাঁ, তাহলে এ রাজ্যে বিজেপি বিরোধী লড়াই, বামফ্রন্টের বলছেন আপনি? হ্যাঁ, বামফ্রন্ট। এ রাজ্যে বিজেপি বিরোধী লড়াইটা কে করছে? মমতা করছে। লোক দেখানো, বা মুসলমানরা তো বুঝছে ভাই দিদি আছে। একদম একদম। তা তোমরা বিজেপি, তোমাদের কাছে প্রধান বিপদ, প্রধান চ্যালেঞ্জ বিজেপি সাম্প্রদায়িক শক্তি বলো, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে লড়ো, যাতে বিজেপি বিরোধী ভোট ভাগ না হয়। মমতাকে বলো যে কয়েকটা আসন তোমাদের ছেড়ে দিলে দেবেন উনি। কংগ্রেসের তো কোনো নেই, ওদের হাইকমান্ড যদি বলে যে মমতার সঙ্গে যেতে হবে, চলে যাবে 5-7টা আসন পেয়ে। কিন্তু এখানে কংগ্রেস নেতারা তো এদের কোনো মেরুদণ্ড একদম হাইকমান্ড একটা ধমক দেবে, সুর করে যা বলবে তাই করবে। অধীরবাবু তো নেই, শুভঙ্কর খুব ভালো ছিলেন, খুব সফট স্পোকেন একদম। ব্যক্তিমান শুভঙ্কর সরকারকে নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু শুভঙ্করের সেই রাজনৈতিক উচ্চতা নেই, এবং অধীরবাবুর মতো যে আদি অকৃত্রিম তৃণমূল বিরোধিতা সেটাও নেই। ওকে যেমন চালাবে তেমনি চলবে। ওর হাইকমান্ড যদি বলে যে তৃণমূল তোমাকে 4টে আসন দেবে, যাও, ও চলে যাবে। আর বামপন্থীদের তো অসুবিধা কি? বিজেপি তোমার প্রধান প্রতিপক্ষ, তুমি বিজেপি বিরোধী ভোটটা ভাগ করো না তৃণমূলের সঙ্গে। তাহলে সমীরবাবু কাদের কথা ইন্ডিকেট করেছেন? আর তুমি যদি পশ্চিমবঙ্গের মানুষের আশা আকাঙ্ক্ষাকে মর্যাদা দিতে চাও, তাহলে শ্রমিকবাবু যেটা বলেছেন, বা পশ্চিমবঙ্গের মানুষ যেটা চাইছেন, যে মমতা বিরোধী ভোট এক জায়গায়, একদম, তাহলে সেটা করো। চয়েস ইজ ইয়োর্স। বিজেপিকে হারাতে চাইলে তুমি তৃণমূলের সঙ্গে যাও, বেশ, বিজেপি বিরোধী ভোট ভাগ করো না। আর যদি তৃণমূলকে হাঁটাতে চাও, তাহলে তৃণমূল বিরোধী ভোট ভাগ করো না, সব এক জায়গায় হতো, সব এক জায়গায় করো। আর নইলে তোমাদের যদি ওই সব মতাদর্শগত ছুঁতমার্ক থাকে চীনের দালালদের, তাহলে নির্বাচনটা লড়ো না, মানুষকে ঠিক করতে দাও। তোমরা ভোট কাটবে, কেটে তৃণমূলের চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখবে, এই খেলা আর চলবে না। সারা বাংলা থেকে আওয়াজ উঠবে সিপিএম এর বিরুদ্ধে, বামপন্থীদের কাছে বলা হবে বেছে নিন, আপনারা পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে নাকি চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখার পক্ষে। চয়েস ইজ ইয়োর্স, কারণ আমরা একটা ক্রান্তিকালে দাঁড়িয়ে আছি। বেশ, ওর কথা পরের যে টপিক, হিন্দু ভোটে, তৃণমূলের হিন্দু ভোটে ধস, মানে হিন্দুত্ব শেষ পর্যন্ত শুভেন্দু ট্রাম্প কার্ড। না, শুভেন্দু, শ্রমিক, সুকান্ত বিষয় নয়, হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। বেশ, বাংলাদেশে যা ঘটছে এখানে ঘটবে না তার কি গ্যারান্টি আছে? মোথাবাড়িতে কি হয়েছে, শামসেরগঞ্জে কি হয়েছে, ওখানে তৌহিদি জনতা, এখানেও তৌহিদি জনতা, মহেশতলা তো এখানে সব জায়গায় মুসলমান ইমাম মুয়াজ্জিম আর শাহজাহান, জাহাঙ্গীর, কাইসার, মুদাসসারের মতো স্ট্রং ম্যান, এরাই তো দিদির সমর্থক। বাংলার গরিব মুসলমান যারা বাংলা ভাষায় কথা বলে, তাদেরকে বিজেপির জুজু দেখানো হচ্ছে, তাদের জীবনযাত্রার মানের কি উন্নতি হয়েছে। আর মুসলিম সমাজের আলোকপ্রাপ্ত অংশ তারা এই সরকারের সঙ্গে নেই, তাদেরকে দায়িত্ব নিতে হবে। এবারের ভোটটাকে গণভোট করতে হবে। মুসলমানরা যদি ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে চান, তারা যদি উন্নয়নের সড়কে হাঁটতে চান, এই ইমাম মুয়াজ্জিমরা মুসলমান সমাজের প্রতিনিধিত্ব করে না। বেশ বেশ। এবং ভোট ব্যাংক, আপনারা ভোট ব্যাংক, আপনারা দুধের গাই, এই তকমা থেকে বেরোন। দেরি করলে আপনাদেরই ভুল। আগামী 20 বছর ভারতবর্ষে এনডিএ সরকার থাকবে, কেউ এই সরকারকে হটাতে পারবে না। এই বাস্তবতাটাকে মেনে নিন, এবং পশ্চিমবঙ্গে আপনাদের ভূমিকাকে ঠিক করতে হবে। আপনারা কি পেয়েছেন এই সরকারের কাছ থেকে? কোন উপমুখ্যমন্ত্রী? আচ্ছা, ফিরহাদ হাকিম কি আপনাদের একমাত্র প্রতিনিধি নাকি? ফিরহাদ হাকিম মমতার ঘনিষ্ঠ, কালীঘাট চত্বরে থাকেন, তাই তিনি মেয়র আর আরবান ডেভেলপমেন্টের মন্ত্রী। আর কোন মন্ত্রী আপনাদের আছে যার গুরুত্ব আছে? সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাজেট 10 কোটি টাকার কম,
তাহলে আপনাদের ভোটে এই সরকার ক্ষমতায় আসে, আর আপনাদের প্রতিনিধিত্ব মানে ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম কি বরকত সাহেব? ফিরহাদ হাকিম কি জয়নাল আবেদিন? বেশ, বাংলার মুসলমানদের ভাবতে হবে, এবারে আর হিন্দু মুসলমান নয়। যদি বাংলায় পরিবর্তন চান, বাংলায় শিল্প আসুক চান, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমুক চান, প্রতি বছর নিয়ম করে স্কুল সার্ভিসের পরীক্ষা হোক, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হোক, স্বচ্ছতার মাধ্যমে, মেধার মাধ্যমে নিয়োগ হোক চান, তাহলে আপনাদের ডিসিশন নিতে হবে। আপনারা কি নতুন সূর্যোদয় ঘটাবেন নাকি এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে? বেশ, অর্কদা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা দেখলেন আজকে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিজেপির প্রার্থী তালিকা। সবারই কিন্তু আপনাদের আমজনতার প্রায় এখন ডিসকাস করতে শুরু করেছেন কারা কারা দাঁড়াবেন। অর্কদা মোটামুটি কয়েকজনের নাম বললেন, বাট শেষ পর্যন্ত বিজেপি দল ঠিক করবে যে কারা কারা প্রার্থী হবেন, সেদিকে আমাদের নজর থাকবে। এবং তার সঙ্গে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বললাম। আপনারা দেখবেন এই পর্ব, দেখাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমরা পরের পর্বে সেই নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।